আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই যে বিভাগীয় পরীক্ষার জন্য সংবিধান সম্পর্কিত এই দ্বিতীয় পত্র রিলেটেড যে প্রশ্নগুলি আছে, দ্বিতীয় পত্রের সাথে রিলেটেড সংবিধান সম্পর্কিত ওই প্রশ্নগুলি আজকে আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সরকারের অর্থ ব্যবস্থায় বিশেষ করে সংসদীয় নিয়ন্ত্রণ বলতে কি বোঝেন এবং সংসদীয় নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। এই সংসদীয় নিয়ন্ত্রণ পদ্ধতি বলতে বোঝাচ্ছে সংবিধান সম্পর্কিত যে অর্থ ব্যবস্থাপনা। ঠিক আছে, এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে। সংসদীয় গণতন্ত্রে জাতীয় সংসদ অর্থ ব্যবস্থায় কি কি নিয়ন্ত্রণমূলক ভূমিকা পালন করবে তা সংক্ষেপে আলোচনা করুন। অর্থাৎ সংবিধান, সংসদ থেকেই তো সংবিধান, তাই না? সেজন্য সংবিধানের সাথে রিলেটেড অর্থ ব্যবস্থাপনার কি কি আছে সেগুলি আলোচনা করব। তো লক্ষ্য করে এইভাবে আমরা লিখতে পারি, বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থাপনায় জাতীয় সংসদ নিয়ন্ত্রণমূলক ভূমিকা পালন করে থাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নিম্নলিখিত অনুচ্ছেদ, বিশেষ করে এই যে ৮০ থেকে ৯২ ক অনুচ্ছেদ পর্যন্ত এই সুস্পষ্ট প্রতিফলিত হয়েছে বিভিন্ন অনুচ্ছেদের আলোচনার পরিপ্রেক্ষিতে আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত। বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থাপনায় জাতীয় সংসদের নিয়ন্ত্রণমূলক ভূমিকা পালন করে থাকে। যেমন এখানে যদি আমরা একটা একটা করে আলোচনা করি, লক্ষ্য করি অনুচ্ছেদ ৮০ আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে বলেছে। এখানে বলা হয়েছে, ১ নম্বরে বলা হয়েছে উপ অনুচ্ছেদ ১-এ আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনা প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়। ২ নম্বরে সংসদ কর্তৃক কোনো বিল গৃহীত হলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট পেশ করবে বা পেশ করতে হবে। রাষ্ট্রপতির কাছে কোনো বিল পেশ করার পর বিশেষ করে ১৫ দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দান করবেন এবং অর্থ বিল ছাড়া অন্য যে কোনো বিলে এই বিলটি বা অন্য কোনো বিশেষ বিধান পুনর্বিবেচনা করা কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোনো সংশোধনী বিবেচনার জন্য অনুরোধ জ্ঞাপন করে একটি বার্তা সহ তিনি বিলটি সংসদে ফেরত দিতে পারবেন। ঠিক আছে, এবং রাষ্ট্রপতি তা যদি করতে চায়, রাষ্ট্রপতি তা করতে অসমর্থ হলে এই মেয়াদের অবসানের বিশেষ বিলটি সম্মতি দান বলে হয়েছে বলে গণ্য করা হয়। অর্থাৎ ১৫ দিনের মধ্যে যদি সম্মতি না দেয় তাহলে সম্মতি দান হয়েছে বলে গণ্য করা হয়। অন্যদিকে রাষ্ট্রপতি ইচ্ছে করলে এই সংশোধনের জন্য আবার সংসদে ফেরত পাঠাতে পারে, তাই বলছে, প্রেরণ করতে পারে। ৪ নম্বরে যে রাষ্ট্রপতি যদি বিলটি অনুরূপভাবে সংসদে ফেরত পাঠান তাহলে সংসদ রাষ্ট্রপতির বার্তা সহ পুনর্বিবেচনা করবেন এবং সংশোধনী সহ বা সংশোধনী ছাড়া সংসদ পুনরায় বিলটি গ্রহণ করে সম্মতির জন্য এই রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত করবেন এবং অনুরূপ উপস্থাপনের ৭ দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতি দান করবেন। আর রাষ্ট্রপতি তা অসমর্থ হলে এই বিলটি তিনি সম্মতি দান করেছেন বলে গণ্য করা হবে। এই হচ্ছে অবস্থা। এবং ৫ নম্বরে বলা হয়েছে সংসদ কর্তৃক গৃহীত বিলটিতে রাষ্ট্রপতি সম্মতি দান করলে তিনি সম্মতি দান করেছেন বলে গণ্য হলে তা আইনে পরিণত হবে এবং সংসদে আইন বলে অভিহিত হবে। তাহলে আইন পাশ করার বিশেষ করে পদ্ধতি হচ্ছে সংসদ ছাড়া আইন পাশ হয় না, তাই না? সংসদে প্রথমে বিলটি উপস্থাপন করার পরে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবে, রাষ্ট্রপতি সম্মতি দিলে সেটি আইনে পরিণত হবে। আর রাষ্ট্রপতি সম্মতি না দিলে ১৫ দিনের মধ্যে সম্মতি না দিলে ওটি সম্মতি দিয়েছেন বলে গণ্য করা হয়। এরপরে আসি ৮১ নং অনুচ্ছেদে। ৮১ নং অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে এই ভাগে বিশেষ করে অর্থ বিল বলতে কেবল নিম্নলিখিত বিলসমূহের সকল অথবা যে কোনো একটি সম্পর্কিত বিধানাবলী সম্বলিত বিলকে বোঝাবে। যেমন কোনো কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ ও বা রহিতকরণ, সরকার কর্তৃক ঋণ গ্রহণ, কোনো গ্যারান্টি দান কিংবা সরকারের আর্থিক দায় দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন, সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ, অনুরূপ তহবিলের অর্থ দান বা অনুরূপ তহবিল হতে অর্থ নির্দিষ্টকরণ বা অর্থ দান করা এবং সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ কিংবা অনুরূপ কোনো দায় রদবদল কিংবা বিলোপ এবং সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাবের বাবদ অর্থ প্রাপ্তি এবং অনুরূপ কোনো অর্থ রক্ষণাবেক্ষণ দান কিংবা সরকারের বিভিন্ন হিসাব নিরীক্ষা এই অর্থ বিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং উপরিউক্ত দফাসমূহের নির্ধারিত যে কোনো একটি বিষয়ের এই সাথে আনুষঙ্গিক বিষয়গুলিও এই অর্থ বিল আকারে গণ্য হবে। তো অনেক সময় সেকেন্ড পার্ট আমাদের দেখে লিখতে হয়, তাই একটু জানা থাকলে, আমাদের ধারণা থাকলে লিখতে সুবিধা হবে, তাই না? আবার অর্থ বিল অনেক সময় ফার্স্ট পার্টেও আসে, তাই এটা প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসি ২ নম্বরে বলেছে কিছু কিছু ক্ষেত্রে অর্থ বিল হবে না। কোনগুলি?
কোনো জরিমানা, অন্য কোনো অর্থদণ্ড আরোপ রদবদল কিংবা লাইসেন্স ফি বা কোনো কার্যের জন্য ফি উসুল আরোপ প্রদান কিংবা স্থানীয় উদ্দেশ্য সাধন কল্পে কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো কর আরোপ করলে, নিয়ন্ত্রণ করলে, রদবদল করলে, মৌকুব করলে, রহিতকরণের বিধান করা হলে এই অর্থ বিল হিসেবে গণ্য হবে না। অর্থাৎ স্থানীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠান যদি বিশেষ করে স্থানীয় ব্যয় নির্বাহের জন্য যদি আলাদা করে কর আরোপ করে, যেমন কোনো সিটি কর্পোরেশন বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, তো এইগুলি অর্থ বিল হবে না, সে কথা বলছে। এবার 3 নম্বরে বলা হয়েছে যে রাষ্ট্রপতির সম্মতি দান প্রসঙ্গে, তাই না? এখানে বলা হয়েছে রাষ্ট্রপতির সম্মতির জন্য তার কাছে পেশ করবার সময়ে প্রত্যেক অর্থ বিলে স্পষ্ট করে এই মর্মে একটি সার্টিফিকেট থাকবে যে এটি একটি অর্থ বিল, এবং অনুরূপ সার্টিফিকেটের সকল বিষয় চূড়ান্ত হবে এবং সে সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন করতে পারবে না। স্পিকারের স্বাক্ষর সম্বলিত লেখা থাকবে যে এটি একটি অর্থ বিল, এবং এই সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবে না, সেটা লেখা থাকবে। তো এই হচ্ছে অর্থ বিলের সংবিধানের আলোকে আলোচনা করার চেষ্টা করেছি। এরপরে আসি আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ, এই অনুচ্ছেদ 82-তে বলা হয়েছে। এখানে কোনো অর্থ বিল বা সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রয়েছে এমন কোনো বিল রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া সংসদে উপস্থাপন করা যাবে না, এবং তবে শর্ত থাকে যে কোনো বিলে কোনো কর হ্রাস বা বিলোপের বিধান সম্বলিত কোনো সংশোধনী উপস্থাপনের জন্য অনুচ্ছেদের অধীনে সুপারিশের প্রয়োজন হবে না। এখানে বলছে যে কোনো অর্থ বিল রাষ্ট্রপতির বা অর্থের সাথে জড়িত কোনো বিল রাষ্ট্রপতির সম্মতি ছাড়া, সুপারিশ ছাড়া এই সংসদে উপস্থাপন করা যাবে না। আবার বলেছে তবে যদি কোনো বিলে কর হ্রাস করে বা কর বিলোপ করে বা কর রহিত মানে কর বাদ দিয়ে দেয়, এরকম কোনো বিল যদি উত্থাপন করা হয়, সেই ক্ষেত্রে এই সুপারিশের প্রয়োজন হবে না, সে কথা বলছেন। অনুচ্ছেদ 83-তে বলা হয়েছে সংসদের আইন ব্যতীত কর আরোপে বাধা, অর্থাৎ সংসদের কোনো আইনের দ্বারা বা কর্তৃত্ব ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাবে না। সরকারিভাবে কর বা ট্যাক্স সংসদের আইন ছাড়া আরোপ করা যাবে না, সংগ্রহ করা যাবে না, সে কথা বলছে। আচ্ছা, তাহলে এই বিধিগুলো কিন্তু সব অর্থ ব্যবস্থাপনা সম্পর্কিত, তাই না? যেগুলো এর সাথে যুক্ত, এই সংবিধানের সাথে সংশ্লিষ্ট। তাই বারবার সংসদ কথাটা আসতেছে, তাই না? সংসদ থেকেই তো সংবিধানের সৃষ্টি হয়। এবার অনুচ্ছেদ 84 নং বলা হয়েছে সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এটা খুব গুরুত্বপূর্ণ। সরকার কর্তৃক সকল প্রাপ্ত সকল রাজস্ব এবং সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ, কোনো ঋণ পরিশোধ করলে সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ একটি তহবিলের মাধ্যমে সংযুক্ত তহবিল নামে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ সংযুক্ত তহবিল নামে একটি তহবিল থাকবে যেখানে সরকারের সমস্ত রাজস্ব জমা হবে, ঋণ প্রাপ্তি জমা হবে, ঋণ শোধ করলে সেখান থেকেই পরিশোধ করা হবে, অন্যান্য প্রাপ্তিও এই সংযুক্ত তহবিলের অন্তর্ভুক্ত থাকবে। এবং 2 নম্বরে বলা হয়েছে সরকার কর্তৃক বা সরকারের পক্ষে প্রাপ্ত সকল সরকারি অর্থ প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা থাকবে, এবং এইটাকে বলা হয় সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব, যেটি 84 নং অনুচ্ছেদে বলা হয়েছে, তাই না? সরকারি অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসি সরকারি অর্থের নিয়ন্ত্রণ। সরকারি অর্থের নিয়ন্ত্রণ সম্পর্কে 85 নং অনুচ্ছেদে বলা হয়েছে। কি বলা হয়েছে? সরকারি অর্থে রক্ষণাবেক্ষণ বা ক্ষেত্রমতো সংযুক্ত তহবিলের অর্থ প্রদান এবং তা হতে অর্থ প্রত্যাহার কিংবা প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদান বা তা হতে অর্থ প্রত্যাহার বা উপরিউক্ত বিষয়সমূহের সংশ্লিষ্ট আনুষঙ্গিক সকল বিষয়ের সংসদের আইন দ্বারা এবং অনুরূপ আইনের বিধান না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধিসমূহ দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখানে বলছে যে সরকারি অর্থের নিয়ন্ত্রণ সম্পর্কিত যদি কোনো আইন না থাকে, তাহলে রাষ্ট্রপতি কর্তৃক যে সমস্ত প্রণীত বিধি থাকবে সেই বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেই কথা বলছে। এবার প্রজাতন্ত্রের সরকারি হিসাবের প্রদেয় অর্থ, অর্থাৎ প্রজাতন্ত্রের সরকারি হিসাবকে অর্থ যখন প্রদেয় অর্থ অর্থাৎ অর্থে যখন লেনদেন হবে, তখন কিভাবে এই বিষয়টি, এই যে রাজস্ব কিংবা সংবিধানের 84 নং অনুচ্ছেদের যে দফাসমূহ আছে, 1 নং দফার কারণে যেরূপ অর্থ সংযুক্ত তহবিলের অংশে পরিণত হয়, তাছাড়া প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কিংবা প্রজাতন্ত্রের বিষয়াদির সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কর্তৃক প্রাপ্ত, ব্যক্তির কাছে জমা হয়েছে এরূপ অর্থ বা
এই যে সকল মকদ্দমা বিষয় কিংবা ব্যক্তি বাবদ আদালত কর্তৃক প্রাপ্ত অর্থ এইরূপ অর্থ রয়েছে তা সব এইখানে জমা হবে এই তহবিলে, সে কথা বলছে। সব সরকারি অর্থ সব একটা তহবিলে জমা হবে, তাই না, সে কথা বলছে। এবার আসি 87 নং অনুচ্ছেদে বলেছে বার্ষিক আর্থিক বিবৃতি। বার্ষিক আর্থিক বিবৃতিতে বলা হয়েছে যে এই প্রত্যেক অর্থ বছর সম্পর্কে উক্ত বছরের জন্য সরকারের অনুমতি, আয় এবং ব্যয় সম্বলিত একটি বিবৃতি থাকবে এবং সেটিকে বার্ষিক বিবৃতি নামে পরিচিত হবে, সংসদে উপস্থাপিত হবে। বার্ষিক আর্থিক বিবৃতিতে পৃথক পৃথকভাবে এই সংবিধান দ্বারা এবং এর অধীনে সংযুক্ত তহবিলের উপর দায়রূপে বর্ণিত ব্যয়সমূহের নির্ণয়ের এবং প্রয়োজনীয় অর্থসহ সংযুক্ত তহবিল হতে কিভাবে ব্যয় করা হবে, এরূপ প্রস্তাবিত অন্যান্য ব্যয় নির্বাহের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ প্রদর্শিত কিভাবে হবে এবং অন্যান্য ব্যয় রাজস্ব খাতের মধ্যে পৃথকভাবে কিভাবে প্রদর্শিত হবে সেই সম্পর্কে এই বার্ষিক আর্থিক বিবৃতিতে উল্লেখ থাকে। এবার আসি 88 নং অনুচ্ছেদ। এখানে বলা হয়েছে এই অনুচ্ছেদের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি কিন্তু ফার্স্ট পার্টের সাথে রিলেটেড, ফার্স্ট পার্টেও আসে প্রশ্নটি, যে সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় নিম্নরূপ। দায়যুক্ত ব্যয় কোনগুলি? লক্ষ্য করি, রাষ্ট্রপতিকে দেয়া পারিশ্রমিক এবং তার দপ্তর সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়, স্পিকার ও ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারকগণ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনারগণ এবং এই যে সরকারি কর্ম কমিশনের সদস্যদিগকে দেয় যে পারিশ্রমিক, এগুলো কিন্তু দায়যুক্ত ব্যয় হিসেবে এই 88 নং অনুচ্ছেদের মধ্যে আছে। এছাড়াও সংসদ, সুপ্রিম কোর্ট, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণের দপ্তর, প্রধান নির্বাচন কমিশনের দপ্তর, সরকারি কর্ম কমিশনের কর্মচারীগণকে দেয় যে পারিশ্রমিক, এইগুলো এবং প্রশাসনিক ব্যয় যেগুলি, এগুলো এই সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় হিসেবে গণ্য হবে। এছাড়াও এই অনুচ্ছেদে আরও রয়েছে, লক্ষ্য করি, সুদ বা পরিশোধ তহবিলের দায় মূলধন পরিশোধ এবং এই বিশেষ করে ঋণ গ্রহণ এবং সংযুক্ত তহবিলের জামানতের গৃহীত ঋণের মোচন অর্থাৎ পরিশোধ আর কি, ঋণ পরিশোধ সহ অন্যান্য সরকারের যে সমস্ত ঋণ সংক্রান্ত দেনা বা দায় আছে সেগুলো এই 88 নং অনুচ্ছেদ অনুযায়ী সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয় হিসেবে গণ্য হবে। এবং আরও বলেছে, কোনো আদালত কর্তৃক বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রদত্ত কোনো রায়, ডিক্রি, রোয়েদাদ কার্যকর করার প্রয়োজনীয় যে সমস্ত অর্থ, এগুলোও কিন্তু দায়যুক্ত ব্যয় হিসেবে গণ্য হবে। এবং এই সংবিধানের সংসদের আইন দ্বারা অনুরূপ দায়যুক্ত বলে ঘোষিত যে কোনো ব্যয়, অর্থাৎ শুধু এইগুলাই না, সংসদের আইন দ্বারা কোনোরূপ ব্যয়কে যদি দায়যুক্ত ঘোষণা করা হয় সেগুলোও এই 88 নং অনুচ্ছেদের নিয়ম অনুচ্ছেদ অনুযায়ী দায়যুক্ত ব্যয় হিসেবে গণ্য হবে, সে কথা বলছে। এবার আসি 89 নং অনুচ্ছেদে বলেছে বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি। এখানে প্রথমে বলা হয়েছে সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয় সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ সংসদে আলোচনা হবে, কিন্তু তা ভোটের আওতাভুক্ত হবে না। এই যে এখানে বিশেষ করে বলছে সংসদে দায়যুক্ত তহবিলের ব্যয় সম্পর্কিত বার্ষিক যে আর্থিক বিবৃতি সেগুলো আলোচনা করা হবে, কিন্তু ভোটের আওতাভুক্ত এটি হবে না, আওতাভুক্ত হবে না, ভোটের মধ্যে আসবে না। এটি ভোট হচ্ছে মনে হয় 92 নয়, 92 না 91 যেন কোনটা যেন। তো যাই হোক, পরবর্তীতে আসতেছি। অন্যান্য ব্যয় সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতিতে অংশ মঞ্জুরির দাবিসমূহ আকারে এই সংসদে উপস্থাপিত হবে এবং কোনো মঞ্জুরির দাবিতে সম্মতি দানের বা সম্মতি দানের অস্বীকৃতি কিংবা কোনো মঞ্জুরির দাবিতে নির্ধারিত অর্থ হ্রাস সাপেক্ষে তাতে সম্মতি দানের ক্ষমতা সংসদে থাকবে। অর্থাৎ কোনো দাবির অস্বীকৃতি বা সম্মতি দানের বা হ্রাসকল্পের বিষয় সম্পর্কে সম্মতি দানের ক্ষেত্রে সংসদের আছে, সে কথা বলছে। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোনো মঞ্জুরি দাবি করা যাবে না, অর্থাৎ প্রত্যেকটা মঞ্জুরিতে রাষ্ট্রপতির সুপারিশ থাকতে হবে, সে কথা বলছে। এই যে 89 নং অনুচ্ছেদে বলা আছে, তাই না? আমি সংবিধানে যা আছে তার আলোকে আলোচনা করার চেষ্টা করতেছি। এইবার আসি 90 নির্দিষ্টকরণ আইন। নির্দিষ্টকরণ আইন বলতে বোঝাচ্ছে সংসদ কর্তৃক এই সংবিধানের যে 89 নং অনুচ্ছেদের যে অধীনে মঞ্জুরি দানের ব্যাপারে সংযুক্ত তহবিলের উপরে নিম্নলিখিত যে সমস্ত ব্যয়সমূহের কথা বলা হয়েছে, এই সকল অর্থ নির্দিষ্টকরণের বিধান সম্বলিত একটি বিল যথাশীঘ্র সংসদে উপস্থাপন করা হবে। অর্থাৎ এই
বিশেষ করে 89 নং অনুচ্ছেদের অধীনে সংযুক্ত তহবিল হতে যে সমস্ত ব্যয় বিশেষ করে নির্বাহ করা হবে তার জন্য নির্দিষ্টকরণ কিছু বিধান সম্বলিত একটি বিল সংসদে উপস্থাপন করতে হবে, সে কথা বলছে। সেগুলি কোনগুলি? এই যে সংসদ কর্তৃক প্রদত্ত অনুরূপ মঞ্জুরি, মানে সংসদ কর্তৃক মঞ্জুরি গ্রহণ করতে হবে। তা সংসদে উপস্থাপিত বিবৃতিতে এই প্রদর্শিত অর্থের অনধিক সংযুক্ত তহবিলের দায়মুক্ত ব্যয়। এবং 2 নম্বরে বলা হয়েছে অনুরূপ কোনো বিল সম্পর্কে সংসদে এমন কোনো সংশোধনীর প্রস্তাব হবে না যার ফলে অনুরূপভাবে প্রদত্ত কোনো মঞ্জুরির পরিমাণ এবং উদ্দেশ্য কিংবা সংযুক্ত তহবিলের উপর দায়মুক্ত ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে সংযুক্ত দায় যে যা ছিল সেখানে এমন কোনো সংশোধনী আনা যাবে না যে ক্ষেত্রে এই সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয়ের পরিমাণ পরিবর্তন হয়, সেরকম সংশোধনী আনা যাবে না, সে কথা বলছে। এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সংযুক্ত তহবিল হতে এই অনুচ্ছেদের বিধানাবলী অনুযায়ী গৃহীত আইনের দ্বারা নির্দিষ্টকরণ ছাড়া কোনো অর্থ প্রত্যাহার করা হবে না। অর্থাৎ এখানে বলছে এই সংযুক্ত তহবিলের যে সমস্ত বিলের ব্যয়সমূহ ছিল সেগুলো এখানে নির্দিষ্টকরণ করে দেয়, 90 নং অনুচ্ছেদে নির্দিষ্টকরণ করে দেয় এবং নির্দিষ্টকরণ ছাড়া কোনো অর্থ প্রত্যাহার করা হবে না, সেই কথা বলছে। এই অনুচ্ছেদে সেই কথাটা বলেছে। এবার আসি 91তে বলছে সম্পূরক বা অতিরিক্ত মঞ্জুরি। এই যে সম্পূরক বাজেটের কথা আমরা বলি না, এটি 91 নং অনুচ্ছেদ অনুযায়ী কি বলা হয়েছে? কোনো অর্থ বছর প্রসঙ্গে যদি দেখা যায় যে চলতি অর্থ বছরের নির্দিষ্ট কোনো কর্ম বিভাগের জন্য অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হয়েছে কিংবা এই বছরে বার্ষিক আর্থিক বিবৃতিতে অন্তর্ভুক্ত হয় নাই, এমন কোনো নতুন কর্ম বিভাগের জন্য ব্যয় নির্বাহের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, এই ক্ষেত্রে কোনো অর্থ বছর বা কর্ম বিভাগের জন্য মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ এবং এই কর্ম বিভাগের জন্য ব্যয়িত হয়েছে যদি হয়ে থাকে, তাহলে সংবিধান দ্বারা বা অধীনে সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় করা হোক বা না হোক, সংযুক্ত তহবিল হতে এই ব্যয় নির্বাহের কর্তৃত্ব প্রদান করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং রাষ্ট্রপতি ক্ষেত্রমতে ব্যয়ের অনুমতির পরিমাণ সম্বলিত একটি সম্পূরক বিবৃতি কিংবা অতিরিক্ত ব্যয়ের পরিমাণ সম্বলিত একটি অতিরিক্ত বা আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন এবং বার্ষিক আর্থিক বিবৃতির ন্যায় উপরিক্ত বিবৃতির ক্ষেত্রে প্রয়োজনীয় বিশেষ করে এই যে 87, 89, 87 হতে 90 অনুচ্ছেদ পর্যন্ত এগুলো প্রযোজ্য হবে। অর্থাৎ এইখানে বলতে চাচ্ছে যে এর মেন যে কথাটা সেটি হচ্ছে যদি কোনো অর্থ বছরে যে পর্যাপ্ত আমাদের অর্থ বছরের জন্য যে বাজেট পাস হয় সেই বাজেটে যদি অপর্যাপ্ত হয় কিংবা ঘাটতি পড়ে, তাহলে সেই ঘাটতি পূরণের জন্য সম্পূরক বাজেট এর ব্যাপারে সম্পূরক বাজেট পাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে এবং সেটা এই 91 অনুচ্ছেদে বলা আছে। এটা হচ্ছে মেন কথা। তো সংবিধানের ভাষা তো যার কারণে অনেক সময় আমাদের বুঝতে কষ্ট হয়। এবার আসি 92 বলেছে হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট। এই যে ভোটের কথাটা কিন্তু 92 নং অনুচ্ছেদে বলেছে। কি বলেছে? এই পরিচ্ছেদের উপরিউক্ত বিধানাবলীতে যা বলা হয়েছে তা সত্ত্বেও, অর্থাৎ উপরিউক্ত এতক্ষণ যেগুলি বললাম তাহা সত্ত্বেও মঞ্জুরির উপর ভোটদান সম্পর্কে এই যে 89 নং অনুচ্ছেদে নির্ধারিত পদ্ধতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এবং ওই ব্যয় সম্পর্কিত 90 নং অনুচ্ছেদের বিধানাবলী আইনে গৃহীত না হওয়া পর্যন্ত কোনো অর্থ বছরের কোনো অংশের অনুমতি ব্যয়ের অগ্রিম মঞ্জুরি প্রদানের ক্ষমতা সংসদে থাকবে। অর্থাৎ এখানে বলছে যে ওই 89 নংয়ের নির্ধারিত পদ্ধতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, 90 নংয়ের অনুচ্ছেদের বিধানাবলী আইন দ্বারা গৃহীত না হওয়া পর্যন্ত, এই দুইটা সম্পূর্ণ বা গৃহীত না হওয়া পর্যন্ত এই কোনো অর্থ বছরের কোনো অংশের অনুমতি ব্যয়ের অগ্রিম মঞ্জুরি দানের অধিকার ওই সংসদে থাকবে, তাই না? আরও বলা হয়েছে কোনো কাজে বিশালতা বা অনির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য বার্ষিক আর্থিক বিবৃতিতে সাধারণত প্রদত্ত বিস্তারিত বৃত্তান্তের সাথে অনুরূপ কার্য সংক্রান্ত এই যে ব্যয়ধারী নির্ধারিত করা না সম্ভব না হলে প্রজাতন্ত্রের সম্পদ হতে অনুরূপ অপ্রত্যাশিত ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরি দানের ক্ষমতা সংসদে থাকবে। এখানে বলছে যে অপ্রত্যাশিতভাবে যদি ভোটের প্রয়োজন হয় ভোট দানের ক্ষমতা সংসদের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা নির্বাহের ক্ষমতা থাকবে, সে কথা বলছে। কোনো অর্থ বছরের চলিত ব্যয়ের অংশ
এরূপ ব্যতিক্রমী মঞ্জুরি দানের ক্ষমতা সংসদে থাকবে এবং যে উদ্দেশ্যে অনুরূপ মঞ্জুরি করা হয়েছে তা সাধনকল্পে সংযুক্ত তহবিলের আইনের দ্বারা অর্থ প্রত্যাহারের কর্তৃত্ব এই সংসদে থাকবে। এখানে ঘুরে ফিরে একই কথা, কিন্তু বিষয়টা বলতে চাচ্ছে যে সংসদের ক্ষমতা থাকবে এগুলি পরিবর্তন করার, যতক্ষণ পর্যন্ত না ওই 89-90 নং অনুচ্ছেদের সেটি গৃহীত না হওয়া পর্যন্ত বা আইন পাশ না হওয়া পর্যন্ত, সে কথা বলছে। এবং 2 নম্বরে বলা হয়েছে বার্ষিক আর্থিক বিবৃতিতে উল্লেখিত কোনো ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দানের ক্ষেত্রে অনুরূপ ব্যয় নির্বাহের উদ্দেশ্যে সংযুক্ত তহবিলের উপরে নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের প্রণীতব্য যে সমস্ত আইনের ক্ষেত্রে এই 89-90 নং অনুচ্ছেদের বিধানাবলী যেরূপ সক্রিয় হবে এবং এই দফার অধীনে কোনো মঞ্জুরি দানের ক্ষেত্রে এই দফার অধীনে প্রণীতব্য কোনো আইনের ক্ষেত্রেও অনুচ্ছেদের সমভাবে সেটি কার্যকর হবে। এবং এখানে আরও বলেছে এই পরিচ্ছেদের উপরিউক্ত বিধানাবলীতে বলা হয়েছে, যা বলা হয়েছে তা সত্ত্বেও যদি অর্থ বছরের সঙ্গে সংসদে উক্ত অর্থ বছর আরম্ভ হবার পূর্বে এবং সংসদে 89 ও 90 নং অনুচ্ছেদের মঞ্জুরি দানের আইনে গ্রহণের অসমর্থ যদি হয়ে থাকে, এই অনুচ্ছেদের কোনো অগ্রিম মঞ্জুরি দানের ক্ষমতা থাকবে না। অর্থাৎ এখানে বলছে 89-90 অনুচ্ছেদ যদি অসমর্থ হয় তাহলে এই মঞ্জুরি দানের ক্ষমতা থাকবে না। এবং কোনো ক্ষেত্রে এই অনুচ্ছেদের অধীনে কোনো মেয়াদের জন্য অগ্রিম মঞ্জুরি দেওয়ার হয়ে থাকলে সেই মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে 89 নং অনুচ্ছেদের অধীনে মঞ্জুরি দান 90 নং অনুচ্ছেদের আইনে গ্রহণের অসমর্থ হয়ে থাকে এবং এই ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আদেশের দ্বারা অনুরূপ মঞ্জুরি দান না করা এবং গৃহীত না হওয়া পর্যন্ত ওই বছরের অনধিক 60 দিন মেয়াদের পর্যন্ত বছরের আর্থিক বিবৃতিতে উল্লেখিত ব্যয় নির্বাহের জন্য যথাযথ তহবিল হতে প্রত্যাহারের কর্তৃত্ব প্রদান করতে পারবেন, এই কথা বলছে। সংবিধানের ভাষা অনেক কঠিন, তাই না? তো এবার আসি সরকারি হিসাবের সম্পর্কিত কমিটি। সরকারি হিসাব সম্পর্কিত কমিটিতে মধ্যে রয়েছে একটি সরকারি হিসাব কমিটি থাকবে এবং এই কমিটি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি আছে, এই 233 নং বিধিতে সরকারি হিসাব সম্পর্কিত কমিটির কাজ কী সে সম্পর্কে বলা হয়েছে। একটি সরকারি হিসাব কমিটি থাকবে এবং এর কাজ হবে সরকারের ব্যয় নির্বাহকল্পে সংসদ কর্তৃক মঞ্জুরিকৃত অর্থের নির্দিষ্টকরণ সম্বলিত হিসাব সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি পরীক্ষা করা, তাই না? এবং এই কমিটি সমীচীন মনে করলে সংসদে উত্থাপিত অন্যান্য আর্থিক হিসাবও পরীক্ষা নিরীক্ষা করে কমিটিতে কোনো প্রতিষ্ঠানের অনিয়ম বা ত্রুটি বিচ্যুতি পরীক্ষা হলে তা দূরীকরণের জন্য প্রয়োজনীয় সুপারিশ সংসদে রিপোর্ট প্রদান করতে পারবেন, সেই কথা বলছে। আচ্ছা, এবং 2 নম্বরে বলা হয়েছে সরকারের নির্দিষ্টকরণ হিসাব এবং তৎসম্পর্কে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক প্রদত্ত রিপোর্ট পরীক্ষা করার সময়ে কমিটির দায়িত্ব হবে নিম্নোক্ত কাজগুলি করার। কি করার? ব্যয়িত হয়েছে বলে হিসাবে প্রদর্শিত অর্থ যে কাজ বা উদ্দেশ্য ব্যয় করা হয়েছে ওই কাজ বা উদ্দেশ্য ব্যয়ের আইনানুগ নির্দিষ্ট বা প্রযোজ্য ছিল কিনা, নিয়ন্ত্রণকারী ক্ষমতা অনুসারে এই অর্থ ব্যয় হয়েছে কিনা, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিধি অনুসারে এবং বিধান মেনে অনুসারে প্রত্যেকটি সুনির্দিষ্টভাবে করা হয়েছে কিনা। এবং এখানে আরও বলা হয়েছে এই কমিটি নিম্নোক্ত দায়িত্বগুলিও পালন করবে। সেটি হচ্ছে কোনো রাষ্ট্রীয় কর্পোরেশন, বাণিজ্য প্রস্তুতকারী স্কিম বা প্রতিষ্ঠান বা প্রকল্পের অর্থ সংস্থান নিয়ন্ত্রণকারী সংবিধিবদ্ধ বিধিবিধান অনুসারে অনুরূপ কর্পোরেশন, বাণিজ্য প্রস্তুতকারী বা প্রতিষ্ঠানের রাষ্ট্রপতির নির্দেশক্রমে অনুরূপ বিধিবিধান অনুসারে প্রণীত স্থিতিপত্র লাভ লোকসান হিসাব সম্বলিত বিবৃতি সহ উক্ত প্রতিষ্ঠানসমূহের আয় ব্যয়ের সম্বলিত বিবৃতি ও তৎসম্পর্কে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্ট পরীক্ষা করা এই কমিটির কাজ। এবং রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী সংসদে কোনো আইন অনুযায়ী বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের যে সমস্ত স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করতে পারেন সেই প্রতিষ্ঠানগুলির আয় ব্যয়ের সম্বলিত হিসাবের বিবরণী নিরীক্ষা করা এই কমিটির কাজ। পাশাপাশি রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী যেসব ক্ষেত্রে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কোনো প্রাপ্ত অর্থের হিসাব নিকাশ করেছেন এবং ভাণ্ডারের বিভিন্ন ভাণ্ডারের যে সমস্ত হিসাব পরীক্ষা করেছেন সেসব ক্ষেত্রে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্ট করাও এর কাজ এই কমিটির। 4 নম্বরে বলা হয়েছে কোনো অর্থ বছরের যদি কোনো কাজের জন্য সংসদ কর্তৃক মঞ্জুরকৃত অর্থ অপেক্ষা অধিক অর্থ ব্যয় হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে
কী পরিস্থিতিতে এবং অতিরিক্ত ব্যয় হয়েছে কমিটি তা পরীক্ষা করবেন। যেরূপ সুপারিশ করা সমীচীন মনে করেন সেরূপ সুপারিশ করবেন। তো এইভাবে এই সরকারি যে সমস্ত আর্থিক কমিটি আছে এদের এই কাজ বিশেষ করে, তাই না? এখন আর্থিক কমিটি গঠন হবে কিভাবে, তাই না? এই যে 234 নং কার্যপ্রণালী বিধিতে বলা আছে এই কমিটিতে অনধিক 15 জনের সদস্য থাকবেন, যা সংসদ তাদেরকে নিয়োগ করবেন। তবে শর্ত থাকে যে কোনো মন্ত্রীকে এই কমিটি নিযুক্ত করা হবে না, কোনো মন্ত্রীকে এই কমিটির সদস্য নিযুক্ত করা হবে না, মন্ত্রী বাদে যারা তারা থাকবেন, তাই না? এবং এই কমিটিতে নিয়োগের পর কোনো সদস্য মন্ত্রীর পদে নিযুক্ত হলে অনুরূপ নিযুক্তির তারিখ হতে তিনি আর কমিটিতে সদস্য হতে পারবেন না। মানে এই কমিটির সদস্য যদি মন্ত্রী হয় তাহলে তার সদস্য পদে থাকবে না, সে কথা বলছে কমিটি গঠনের ক্ষেত্রে। এবং এই অনুমোদিত হিসাব সম্পর্কিত কমিটির কাজ কিছু আছে, 235 নং কার্যপ্রণালী বিধির বলেছে, সেখানে বলেছে অনুমোদিত হিসাব সম্পর্কিত একটি কমিটি থাকবে এবং এর কাজ কী হবে, এই কমিটি এমন অনুমতি হিসাব পরীক্ষা করবেন যা পরীক্ষা করা সমীচীন বলে মনে করেন এবং সংসদ কর্তৃক কমিটিতে প্রেরিত অনুমতি হিসাবগুলিও এই কমিটির পরীক্ষা করবেন। এবং এই কমিটির কাজ আরও নিম্নরূপ হবে, কোনো অনুমিত হিসাবের বিশেষ করে নিহিত নীতির সঙ্গে সংগতি রেখে কিরূপ মিতব্যয়িতা, সাংগঠনিক উন্নীত বিধান, কর্মদক্ষতা, প্রশাসনিক সংস্কার করা যায় সে সম্পর্কে রিপোর্ট প্রদান করবেন। তো অর্থ সম্পর্কিত বিশেষ করে সংসদে যে বিষয়গুলি অর্থের সাথে সংশ্লিষ্ট, সংবিধানের সাথে সংশ্লিষ্ট, সেগুলি আমি আলোচনা করার চেষ্টা করতেছি পরীক্ষার জন্য, তাই না? খ নম্বরে বলেছে প্রশাসনের ক্ষেত্রে দক্ষতা, আর্থিক মিতব্যয়িতা আনয়ন কল্পে এই বিকল্প নীতি সুপারিশ করবে এই কমিটি এবং অনুরূপ অনুমিত হিসাবের বিশেষ করে এই যে নিহিত নীতির পরিসীমার মধ্যে থেকে উক্ত অর্থ সুষ্ঠুভাবে ব্যয় হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখবেন। অনুরূপ অনুমিত হিসাবটি যে আকারে পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এই প্রশ্নটি একবার এসেছিল শিক্ষা ক্যাডারে 2014 সালে। সরকারি ব্যয় হিসাব সংরক্ষণ এবং হিসাবের সংহতি সাধনে মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার ভূমিকা সম্পর্কে বিশ্লেষণ করুন, তাই না? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তো এইভাবে লিখতে পারি আমরা, মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা যে কোনো মন্ত্রণালয় বা বিভাগের হিসাব এবং আর্থিক বিধিবিধানের মুখ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যাবলী নিম্নরূপ, যেমন অ্যাকাউন্টিং দায়িত্ববলী, প্রি আউট কার্যাবলী, প্রশাসনিক দায়িত্ববলী এবং অন্যান্য কার্যাবলী, তাই না? এবার একটা একটা করে আলোচনা করি। প্রথমে আসি অ্যাকাউন্টিং দায়িত্ববলী। সিজিএ কর্তৃক নির্ধারিত শিডিউল মোতাবেক মাসিক হিসাব এবং পরবর্তী মাসিক হিসাবের কেন্দ্রীয় আইবাসের জন্য প্রস্তুত করে সেটি পেশ করতে হবে। টিএডি মানে টিএডিএ বোঝায় এটি আর কি, টিএডি ম্যানুয়াল অনুসারে প্রতিপালনপূর্বক প্রি অডিটকৃত চেকসমূহ সামঞ্জস্যপূর্ণ কিনা তা পরীক্ষা করবেন। মন্ত্রণালয়ের হিসাবে যে সকল ত্রুটি উদ্ঘাটিত হবে সেগুলি জার্নাল এর মাধ্যমে সংশোধন করবেন। প্রত্যেক ডিপার্টমেন্টের উত্তোলিত ফান্ড এবং ফান্ডের সাথে সমন্বয় করবেন। আইবাস থেকে ব্যবস্থাপনার রিপোর্ট সংগ্রহপূর্বক মুখ্য নির্বাহীর সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করবেন। রেভিনিউ আয় ব্যয় সম্পর্কে নজর রাখবেন এবং মুখ্য নির্বাহীকে অনধিক শৃঙ্খলা বিষয়ে পরামর্শ প্রদান করবেন এবং বাজেট প্রস্তুতির বিষয়ে মুখ্য নির্বাহীকে সহযোগিতা করবেন এবং অর্থ নিয়ন্ত্রণের বিষয়ে পরামর্শ প্রদান করবেন। এটি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের দায়িত্ববলী সম্পর্কিত কাজ। এবার আসি, আরও আছে, লক্ষ্য করি আর্থিক তথ্য উপাত্তের সঠিকতা নিরূপণ করার মাধ্যমে এগুলি বিষয়ে এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। সিস্টেম থেকে রিপোর্ট সংগ্রহের জন্য সিজিএ এর সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং বার্ষিক উপযোজন হিসাব প্রস্তুত করে বিশেষ করে মূল্য নির্বাহীর অনুমোদন সংগ্রহ সহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অডিট অফিসে প্রেরণ করবেন, তাই না? এবং সরকারি হিসাবের জন্য সঠিক ব্যালেন্স নিশ্চিত করবেন। পাশাপাশি মন্ত্রণালয় বিভাগের সহিত নিশ্চয়তা বিধানের জন্য ডিসিএ, ডিএও এবং ইউএও প্রদত্ত এদের সাথে সমন্বয় সাধন করবেন। এবার আসি প্রি আউট কার্যাবলী। প্রি আউট কার্যাবলী তার নিয়ন্ত্রণাধীন সকল দপ্তর, ব্যক্তি, এজেন্সির এবং পেনশন ও অন্যান্য দায় ন্যায়ানুগ সময়ের সাথে পরিশোধের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার নিয়ন্ত্রণাধীন সকল চাঁদাদাতার জিপিএফ হিসাব সংরক্ষণ করবেন এবং অগ্রিম উত্তোলনের ব্যবস্থা করবেন, জিপিএফ ও এর চূড়ান্ত পরিশোধের ব্যবস্থা করবেন। পাশাপাশি প্রতি অর্থ বছরে 30শে সেপ্টেম্বরের মধ্যে
এই যে জিপিএফ এর জমার হিসাব স্লিপ প্রদান করবেন এবং নিয়ম মোতাবেক প্রত্যেক কর্মকর্তা কর্মচারীদের পে ফিক্সেশনের ব্যবস্থা করবেন। তো এগুলি করবেন, তাই না, একজন মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা। এবার আসি প্রশাসনিক দায়িত্বগুলি। অফিস প্রধানের হিসাবে অফিসের সকল প্রশাসনিক দায়িত্ব পালন করবেন, তার অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দায়িত্ব বন্টন করবেন, সুষ্ঠু কার্য বা কর্ম সম্পাদনের লক্ষ্যে কর্মকর্তা কর্মচারীগণকে অভ্যন্তরীণ বদলি সম্পর্কিত কার্যাদি সম্পাদন করবেন, সরকারি নিয়ম মোতাবেক কর্মকর্তা কর্মচারীদেরকে ছুটি মঞ্জুর করবেন এবং তার অধীনস্থ কর্মচারী শৃঙ্খলার জনিত বিষয়ের ব্যবস্থা গ্রহণ করবেন, তার নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, তার অফিসের অডিট আপত্তি সম্পর্কিত বিষয় নিষ্পত্তির ব্যবস্থা করবেন এবং নন গেজেটেড স্টাফদের জিপিএ অ্যাডভান্স এবং এই শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করবেন, এগুলি করবেন, তাই না। তার অফিসের প্রাক্কলন করবেন এবং হিসাব সংরক্ষণ করবেন। পাশাপাশি অফিসের কাজকর্ম শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে তদারকি করবেন। অনেক কাজ, তাই না, একজন মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তার। এরপরে সবার শেষে আছে অন্যান্য কার্যাবলী। অন্যান্য কার্যাবলীর মধ্যে রয়েছে মুখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা প্রয়োজন অনুযায়ী তার নিয়ন্ত্রণাধীনে সকল কর্মকর্তা কর্মচারীদের শেষ বেতনপত্র বা এলপিসি যাকে বলে সেটি প্রদানের ব্যবস্থা করবেন, তার নিয়ন্ত্রণাধীন গেজেটেড কর্মকর্তাগণকে ছুটির হিসাব সংরক্ষণের ব্যবস্থা করবেন, যারা এডিবি বা বাজেটের উন্নয়ন সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে বিশেষ করে এই যে ডিসিএ সহ আরও অন্যান্য প্রতিষ্ঠানদেরকে অথরিটি ইস্যু হিসাবে তা নিষ্পত্তি করবেন, তার হিসাব নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা কর্মচারীগণের ঋণ ও অগ্রিম গ্রহণ সম্পর্কে স্প্রেডশিট রক্ষণাবেক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করবেন এবং নিয়ম মোতাবেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিয়মিতভাবে রিপোর্ট করবেন এবং রিটার্ন দাখিল করবেন। এছাড়াও অর্থ মন্ত্রণালয় এবং সিজিএ এর চাহিদা মোতাবেক হিসাব সম্পর্কিত তথ্যপত্র প্রেরণ করবেন এবং সময়ে সময়ে অর্থ মন্ত্রণালয় এবং সিজিএ অথবা সিজিএ এর সাথে তাদের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের বাজেট ম্যানেজমেন্ট কমিটির তথ্যপত্রের সাথে পরামর্শ সহায়তা প্রদান করবেন। অনেক মনে থাকবে তো, পড়ালেখা করতে হবে, তা না মনে থাকবে না কিন্তু। তবে এখানে একটা আশার আলো হচ্ছে, এগুলো দেখে লেখার সুযোগ আছে সেকেন্ড পার্টে, একটু আগে শুনে রাখলে দেখে লেখার সুবিধা হবে, সেজন্য আলোচনা। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আজকের ক্লাসটি আর বাড়াতে চাচ্ছি না। তো পরবর্তীতে আরও যে সমস্ত প্রশ্নগুলি আছে অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।